ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর বি.আর. আম্বেদকর টিচিং হসপিটাল, ঠিক তার সঙ্গে জড়িয়ে আছে ডাক্তার মানিক সাহার স্মৃতি। বলা যেতে পারে সেখানে তিনি একদা অধ্যাপক ছিলেন। আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। সেদিন আর আজকের দিনে পার্থক্য থাকলেও স্মৃতি যেন সবকিছু উস্কে দিয়েছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে, সেদিনের অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে আজ সেখানেই বর্ণময় আয়োজন। বিরাট কর্মসূচিতে তিনি সামিল হলেন। বলা যেতে পারে মেগা কর্মসূচি চলছে সেখানে, এবং ত্রিপুরা মেডিকেল কলেজে, সেখানে মেডিকেল কলেজ অ্যান্ড নার্সিং কর্মচারী সংঘ আয়োজিত সেই কর্মসূচিতে তিনি অংশ নেন। বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান শিবির সহ সামগ্রী দান সহ নানা কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন, বক্তব্য রেখেছেন। একদা সে শিক্ষাঙ্গন কিংবা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়েও সংবাদ শিরোনামে ছিলেন আজকের মুখ্যমন্ত্রী। সেদিন সেখানে অধ্যাপক ডাক্তার মানিক সাহা তার অধিকার প্রতিষ্ঠায় বলা যেতে পারে লড়াই করেছিলেন। আজকের স্মৃতিতে হয়তো তিনি সেই বিষয়গুলোকে একটু অন্যভাবে বলতে গিয়ে বলেছেন, আজকের দিনে সেখানে লড়াই করতে হয় না এবং আজকের দিনে আন্দোলন করতে হয় না। সরকার আন্তরিক এবং সদিচ্ছা নিজের উদ্যোগে সবকিছু করতে পারে। সেদিক থেকে আজকের এই কর্মসূচিতে, বর্ণময় কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সেখানকার কর্মীদের মনোবলকে অনেকটা চাঙ্গা যেমন করছে, ঠিক তেমনি তাদের চাকরির স্থায়িত্ব কিংবা অধিকার প্রতিষ্ঠায় ডাক্তার মুখ্যমন্ত্রী এবং সেদিনের অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের এই কর্মসূচিতে। আমরা এই অনুষ্ঠানের খানিকটা দৃশ্য আমরা দেখলাম, কি কি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ছিল, তারপর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনব। বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। গতকালও প্রতি বুধবার যদি আমরা আগরতলায় থাকি বা ত্রিপুরাতে থাকি, মুখ্যমন্ত্রীর সমাবেশে বহু লোক আসে বাইরে থেকে, বেশিরভাগই মানে স্বাস্থ্য সম্পর্কে বিষয়। আমি বারবার যখনই বলি অলরেডি পেশেন্ট চলে গেছে কোথাও বাইরে মুখ আমরা ত্রিপুরাতে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট এখন আছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আমি যখন পেডিয়াট্রিক সার্জারি বা অন্যান্য সব খবর আমি মাঝে মাঝে আসি, শুনি, নিজেকে গর্ববোধ হয়। খবরই রাখে না, এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বললাম, আপনার কেন জান, আমাদের এখানে আছে, ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকে, আধিকারিকরা থাকে। এই যে বিগত কয়েক ডিকেড ধরে এমন একটা অবস্থা করেছে যে নজরে দেওয়া হয়নি যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, করার জন্য করা, আর কিছু না। একটা বিল্ডিং বানালেই হবে না, তার ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে মানুষের কথা চিন্তা করে যে কি কি তাদের সমস্যা। আমি বলছি না আমরা 100% করে দিয়েছি, কিন্তু একটা চেষ্টা থাকতে হবে। 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি, এবং সেখানে যে এখন একটা মানুষের এখন ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে, তো সেই অবস্থার মধ্যে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই, তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটালটা ব্লকটা বানিয়েছি। আমরা যখন এখানে ত্রিপুরা মেডিকেল কলেজে হওয়ার আগে এখানে কিন্তু স্টেট হসপিটাল হিসেবে এটা ডিক্লেয়ার ছিল। ত্রিপুরাতে 3টা স্টেট হসপিটাল ছিল আগরতলায় ত্রিপুরায় 3টা স্টেট হসপিটাল, একটা হচ্ছে IGM জিবি, আর একটা হচ্ছে TMC তখন ছিল না, সেটা বি.আর. আম্বেদকর স্টেট হসপিটাল ছিল। তখন কি অবস্থা ছিল হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আমরা জানি কি অবস্থা ছিল। আমি বলবো না, যাই হোক, জিনেট এখানে এসেছিল, কিন্তু কর্পোরেট স্টাইলে যখন ওরা কাজ শুরু করলো আমরা বুঝতে শিখলাম যে এইভাবেও হসপিটাল করা যায়। গভর্নমেন্টেরই বিল্ডিং, গভর্নমেন্টেরই জায়গা, কিন্তু এমন ভাবে পলিশিং এবং সব ব্যবস্থা করলো যে ভাঙা চেয়ার, হাতল চারা চেয়ার, যে হসপিটালের চেহারা গভর্নমেন্টের আগে ছিল, তার থেকে আমরা বুঝতে পারলাম না এইভাবেও পেশেন্ট দেখা উচিত, এইভাবে আমাদের পেশেন্টের ওপিডি দেখা উচিত আমাদের, এবং একটা আনন্দের পরিবেশ আমাদের এখানে ছিল। এখানে আজকে বলা হচ্ছে যে এখানে জুলাই মাসে বৃক্ষরোপণ। আজকে আমরা
এখানে বৃক্ষরোপণ আমরা করেছি, এবং বৃক্ষরোপণ থেকেও আমাদের বোঝা উচিত যে আমরা কাউকে ছেড়ে আমরা করতে পারবো না, সবাই সবার জন্য। এবং একটা ম্যাচিওর গাছ যদি আমরা চিন্তা করি, তার সেই অক্সিজেন দেয় প্রতি বছরে প্রায় 260 পাউন্ড, আর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় 48 পাউন্ড সে শুষে নেয়। অর্থাৎ যত গাছ আমরা লাগাবো তত আমাদের অক্সিজেনের যে মাত্রা আমাদের এই আবহাওয়া সেটা 19,000-এর উপরও চলে গেছে। 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা বলছি যে চাকরি দিয়ে ওদের চাকরি যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে পানিতে দেওয়া হতো। আমাদের সে সৎ সাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, সমস্যা হচ্ছে, গাফলত দেওয়া হচ্ছে, আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব না, কোন আন্দোলনের দরকার নেই। কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড এন্ড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ, সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। আর আমরা বলছি না, সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ, সবাই উন্নতি করে, তবে আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমরা কথা বলি, মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমার কেটেছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি। প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা, বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, ওনারাও জানেন আমরা কিভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনও নিশ্চয়ই আমরা আরো বেশি রিফাইন থেকে আরো রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয়। এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে, এটা বলার অপেক্ষা। আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায়শ বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি দিয়েছি এইগুলোই করি। কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল, আমরা জানি এটাকে যদিও বলা হয়, কারণ এনএমসি বা আগে যে এমসিআই এর গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয়, বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কি বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট। মাঝখানে ওই গভর্নমেন্ট রান সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে। কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি, বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিও থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পি রায় যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায়শ আমার কাছে আসেন। কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে, তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে, তার জন্য এনএমসি এখন
আপনারা শুনলেন সেখানে আয়োজনে অংশগ্রহণ করে তিনি কি বলছিলেন, তার পাশাপাশি এই প্রতিষ্ঠানের সঙ্গে তার স্মৃতি জড়িত অতীত তথ্য তুলে ধরেছেন আজকের মুখ্যমন্ত্রী, সেদিনের অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আপনারা দেখতে থাকুন PB24।